জাস্ট গো থ্রু করবেন যে আসলে এখানে কি আছে ওই জিনিসটাই দেখবেন। আমি ফুল কনস্টিটিউশনটা একটা সামারি রেডি করেছি, মানে মেইন পয়েন্ট গুলার। দেখে এটা হোয়াইট বোর্ডে অ্যাড করা যায় কিনা, যদি করা যায় তো ভালো, টাইম দেখে ফেলতে পারবেন। পোস্ট করা যাবে, যাচ্ছে না। আচ্ছা, দিয়েছে তো। ওকে, সো এখানে দেখেন আমাদের কনস্টিটিউশনের টোটাল পরিচ্ছদ বা টোটাল চ্যাপ্টার হচ্ছে 11টা। ওই 11টার আন্ডারে আমাদের টোটাল আর্টিকেল আছে 153। তাহলে এই 153টাই মূলত আমাদের রাষ্ট্র পরিচালনার যতগুলো দিক আছে সবগুলো দিক এখানে কিভাবে কোনটা করলে কোন জায়গায় আপনি কিভাবে ওই জিনিসটা সলভ করতে পারবেন সবগুলো জিনিসের এখানে গাইডলাইনটা দেওয়া আছে। এবং যে জিনিসটা বলা হয় কনস্টিটিউশনই হচ্ছে একটা, মানে বাংলাদেশের ক্ষেত্রে কনস্টিটিউশনে হচ্ছে হাইয়েস্ট ল, এখানে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, যেটা এখানে একটা ল, যে রিপাবলিক যেখানে দেখতে পাচ্ছেন 7 নাম্বার যে ক্লজটা আছে, 7 নাম্বার যে আর্টিকেলটা আছে, এখানে বলা হচ্ছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন। দ্যাট মিনস যখন কোনো একটা ইনসিডেন্ট হয়েছে এটার জন্য অলরেডি একটা ল আছে, এবং ওই লটা যদি কনস্টিটিউশনাল ল এর সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশন হয় সেই ক্ষেত্রে যে এক্সিস্টিং ল আছে সেই লটা বাতিল হিসেবে গণ্য হবে। কনস্টিটিউশনে যে লটা আছে সেই ল অনুযায়ী আপনাকে ডিসিশনটা নিতে হবে। এটাকে বলা হচ্ছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন। তো এখানে যে জিনিসটা বোঝাতে যাচ্ছে আমি সেটা হলো কনস্টিটিউশনে হচ্ছে প্রাইম ল অফ এ কান্ট্রি, আর বাংলাদেশের ক্ষেত্রে কনস্টিটিউশনে হচ্ছে হাইয়েস্ট ল। ওকে, তাহলে আমি জাস্ট প্রথমে একটু ব্রিফ করি যে 11টা পরিচ্ছদ যেগুলো আছে সেগুলোর নামটা কি। দ্য রিপাবলিক, তারপর দেখেন সেকেন্ডটা হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ওয়েট, ওয়ার্ড ফাইল কি শেয়ার হয়েছে? জি ম্যাম। তাহলে প্রথমটা দেখেন, দ্য রিপাবলিক, the fundamental principles of state policy, then fundamental rights, এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। আমি শুরুতেই বলেছি আমি জাস্ট ব্রিফটা দেওয়ার চেষ্টা করব, একটা সিনোপসিস দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের কনস্টিটিউশন ফুল যাওয়া কমপ্লিটলি ইম্পসিবল আমার পক্ষে, আপনাদের পক্ষেও নেওয়াটা পসিবল না, তো আমি জাস্ট ব্রিফটা দেওয়ার চেষ্টা করছি। পার্ট 4 এ হলো দ্য এক্সিকিউটিভ, পার্ট 4 এ কিছু সাবসেকশন আছে। দেন পার্ট 5 এ গিয়ে হলো লেজিসলেটর, দেন পার্ট 6 হলো জুডিশিয়ারি, 7 elections, 8 controller and auditor general, then service of Bangladesh, তারপর হলো এটা 9 নাম্বার। 10 নম্বরে গিয়ে হলো অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। 11 নম্বর পরিচ্ছদে হচ্ছে মিসেলেনিয়াস, যেটা অন্যান্য যে জিনিসগুলো উপরে সেকশনে আসেনি ওরকম কয়েকটা ধারা এখানে নতুন করে অ্যাড করা হয়েছে, যেমন প্রপার্টি অফ রিপাবলিক, এক্সিকিউটিভ অথরিটি রিলেশনশিপ, মানে প্রপার্টির অথরিটিটা কোথায় কিভাবে যাবে, কিছু জিনিস এখানে নতুন করে অ্যাড করা হয়েছে। তো 11টা পরিচ্ছদ থেকে আপনাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার হবে যা বা যতটুকু দেখবেন আপনারা সেটা হলো ফার্স্ট পার্টটা দেখতে হবে, দ্য রিপাবলিক, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস, সাথে এক্সিকিউটিভে শুধুমাত্র প্রাইম মিনিস্টার এবং এটার নাম কি, প্রেসিডেন্ট, এতটুকু দেখলেই এনাফ। বাকিগুলো যদি কখনো সময় পান, যদি কখনো মনে হয় যে বাংলাদেশের কনস্টিটিউশনটা একটু দেখি, আমি বাংলা ডকুমেন্টারিটা বাংলা যেটা আছে সেটাও দিব, ইংলিশটাও দিব, যদি মনে হয় কখনো দেখতে, দেখে নেবেন, একবার পড়ে নেবেন, ঠিক আছে? ওকে, আমি একটু হালকা সব যেগুলো আপনাদের দেখতে হবে বললাম পরীক্ষার জন্য সেগুলো সম্পর্কে একটু বলি। আচ্ছা, বাংলাদেশের কনস্টিটিউশনটা শুরু হয়, চেহারাটা দেখায়,
আচ্ছা, বাংলাটা ওপেন হয়েছে। শুরুতে একটা প্রিমেবল আছে বা প্রস্তাবনা আছে, এটা কোনো আইডিয়া আছে কিনা? প্রিমেবল বা প্রস্তাবনা এই জিনিসটা কি? শুরুই হয়েছে এটা দিয়ে, কনস্টিটিউশন। এটা হয়তো আমরা অনেক জায়গায় দেখেছিও। এটার মানে কি? কারো কোনো আইডিয়া আছে? প্রিমেবল বা প্রস্তাবনা। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি। তাহলে সবাই চুপ হয়ে আছেন কেন স্যার? কারো কোনো আইডিয়া আছে এটা কি জিনিস? ম্যাম, এটা কি সংবিধানের জন্য যে প্রস্তাবনা সেটার কথা বলছেন? হ্যাঁ, প্রস্তাবনাটা কি সেটাই জানতে চাচ্ছি। যখন আমি বলছি প্রস্তাবনা, প্রস্তাবনা বলতে সেখানে কি বোঝানো হচ্ছে? ম্যাম, আপনি খানিক আগে বললেন যে সংসদে 2/3 ভোটের প্রয়োজন হয়, কিছু এই টাইপের কিছু। আমি ঠিক বুঝতে পারতেছি না। ওকে, সংবিধানের ভূমিকা, ভূমি ম্যাম অঙ্গীকারনামা অঙ্গীকারনামা অনেকটা উপস্থাপন কাছাকাছি করা। যাচ্ছেন। কি উপস্থাপন করবেন? ম্যাডাম এটা বাস্তবায়ন হবে কি না সংসদে বাস্তবায়ন হবে? ম্যাম, দেশের স্বার্থে কোনো মন্ত্রী বা উপজেলা সদস্য যখন মানে একটা প্রস্তাব রাখে, আচ্ছা প্রস্তাব আচ্ছা, ঠিক আছে। সংসদের সরি ম্যাডাম এটা হচ্ছে একটি প্রস্তাবনা বা নথি সূচনা বা এরকম কিছু ম্যাডাম। না, ওখানে কি থাকবে সেটাই আলটিমেটলি জানতে যাচ্ছি। আমরা প্রস্তাবনা বলছি বা এটা যদি বলি, এটা আসলে কি, ওখানে কি থাকবে? ম্যাম, ভূমিকাটা কিছু থাকবে ম্যাম। ভূমিকা, আচ্ছা। প্রিমেবলে যে জিনিসটা থাকবে সেটা হলো সামারিটা থাকবে। সামারি বলতে বোঝানো হচ্ছে আমি আমি কনস্টিটিউশনের হিস্ট্রিটা থাকবে, কেন করা হয়েছে এটা থাকবে, এটার মূল লক্ষ্যটা থাকবে, কেন কেন আসলে কোন উদ্দেশ্যের জন্য আমি আমার কনস্টিটিউশনটা ক্রিয়েট করছি। আমার কথা কি শোনা যাচ্ছে না ইকো হচ্ছে? আপনারা, আমি কথা বলছি ওখানে মাঝখানে কথা বলছেন, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শোনা। প্রস্তাবনাতে কি থাকবে বললাম, তাহলে এখানে মূল উদ্দেশ্যটা থাকবে, আসলে আমি কেন প্রস্তাবনাটা মানে কনস্টিটিউশনটা কেন করা হচ্ছে, কারণটা থাকবে, মূল লক্ষ্যটা থাকবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো থাকবে। থাকবে বললাম, যেখানে বলা হচ্ছে যে আপনার মূলনীতিটা থাকবে, আপনার উদ্দেশ্যটা থাকবে, হিস্ট্রিটা থাকবে, কারণটা থাকবে, কেন করা হয়েছে। আমি একটু বাংলাদেশের প্রস্তাবনাটা আপনাদেরকে দেখাই, একটু পড়ে দেখেন যে এখানে কি লেখা আছে। বাংলাটাই দেখাচ্ছি। সবাই পড়তে পারছেন কিনা একটু বলবেন। বোঝা যাচ্ছে? ওয়ার্ড কি বোঝা যাচ্ছে? একটু পড়ে দেখেন কি কি লেখা আছে। আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেই সকল আদর্শ সংবিধানের মূলনীতি হইবে। তাহলে এখানে মূলনীতিগুলো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আমাদের বাংলাদেশের মূলনীতি কোন কোন জিনিসগুলোর উপর বেস করে আছে। ওকে, এখানে হিস্ট্রিটা দেওয়া আছে, এখানে কনস্টিটিউশনটা কেন করা হয়েছে। 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া
জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছে। এরপর দেখেন পরেরটাতে বলা হচ্ছে কিছু মৌলিক অধিকার যেগুলো আছে, যেটা আমি বলেছি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এবং ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমি দেখালাম একটু আগে আপনাদেরকে কনস্টিটিউশনের সিনপসিসটাতে। ওখানে আর আলাদা করে সেকশন আছে, আলাদা করে পরিচ্ছদ আছে ওটা নিয়ে, যে ফান্ডামেন্টাল অফ প্রিন্সিপালস এবং ফান্ডামেন্টাল যে রাইটস গুলো আছে। তাহলে প্রস্তাবনাতে কোন জিনিসটা থাকছে? মেইন আপনার যে জিনিসটার উপর বেস করে আলটিমেটলি আপনার দেশটা চলবে, সেটার কিছুটা মানে এটা কি বলবো, প্রাইম যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই প্রস্তাবনাতে থাকবে। ওকে, এরপরে দেখেন দ্য রিপাবলিক, যেখানে ফার্স্ট পরিচ্ছদ প্রজাতন্ত্রে বলা হচ্ছে প্রজাতন্ত্রের নাম, বাংলাদেশের নামটা কি হবে, টেরিটরি কতটুকু থাকবে, এই জিনিসটা এখানে গাইডলাইন, এটা পুরোটা এখানে ডিজাইন করে দেওয়া আছে। দেন স্টেট রিলিজিয়ন কি হবে, স্টেট ল্যাঙ্গুয়েজটা কি হবে, ন্যাশনাল অ্যানথেম, ফ্ল্যাগ এন্ড এমব্লেম, আমাদের ন্যাশনাল অ্যানথেম কি, ফ্ল্যাগ কি, জাতীয় পতাকা কি, এবং জাতীয় প্রতীক কি। কারো কাছ থেকে আমি একটু জানতে চাইবো আমাদের জাতীয় প্রতীক এবং ন্যাশনাল অ্যানথেমের ঠিক কতটুকু আমরা কনস্টিটিউশন আছে জাতীয় সঙ্গীত হিসেবে 8 লাইন। কনস্টিটিউশন অনুযায়ী প্রথম 10 চরণ। ওকে, জাতীয় প্রতীক কি স্যার? প্রথম প্রশ্ন ধানের শীষ আর পানিতে ভাসমান পানিতে ভাসমান শাপলা ফুল। ম্যাম ওয়াটার লিলি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি, শোনেন। শাপলা ফুল আছে ম্যাডাম। শাপলা ফুল আছে স্যার। প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পাশে ধান্য শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পত্র, তাহার উভয় পাশে 2টি করিয়া তারকা। তাহলে শাপলা থাকবে, পানিতে ভাসমান অবস্থায় থাকবে, তারপর হলো উভয় পাশে কি থাকবে, ধানের শীষ থাকবে, দেন উপরের দিকে 3টা পাট গাছের পাতা থাকবে, তারপর টোটাল 4টা তারকা থাকবে। খুবই সিলি মনে হচ্ছে, আমরা ছোট করে এসছি, যেহেতু আমাদের দেশের জিনিস, কমন জিনিস, সিলি জিনিস একটু পড়ে রাখবেন যাতে পরবর্তীতে এমবারেস হতে না হয় কারো সামনে। ওকে, এরপর আমাদের ক্যাপিটাল কি আমরা জানি। সিটিজেনশিপের ক্ষেত্রে একটা কথা আছে, সিটিজেনশিপের ক্ষেত্রে যে আমাদের সিটিজেনশিপটা প্রথমে বেঙ্গলি হিসেবে কনস্টিটিউশনে রাখার কথা হয়েছিল, কিন্তু তখনকার একজন অ্যাসেম্বলিতে একজন মার্মা ছিলেন, তিনি ওখানে প্রস্তাবনা করেছিলেন যেহেতু যদি আমি শুধু বাঙালি লিখি সেই ক্ষেত্রে যে নন বাঙালি গুলো আছে তারা এখানে অ্যাভয়েডেন্সের শিকার হচ্ছে, সো এই ক্ষেত্রে এটাকে বাঙালি না বলে বাংলাদেশি হিসেবে কাউন্ট করা হচ্ছে, মানে আমাদের ন্যাশনালিটিটা বাংলাদেশি হিসেবে কাউন্ট করা হয় এখন। আদারওয়াইজ এটা প্রথমে বাঙালি হিসেবে প্রস্তাবনা করা হয়েছিল। ওকে, এরপর সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন আমি অলরেডি বলে ফেলেছি। সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন কি, যেখানে বলা হচ্ছে যদি দেশের এক্সিস্টিং কোনো ল, সেটা আপনার সোসাইটির ক্ষেত্রেও সেটা জুডিশিয়ারি সেকশন থেকে আসুক, সেরকম কোনো ল যদি আসে, সেই ল যদি কনস্টিটিউশনাল লর সাথে কন্ট্রাডিকশন করে, সেই ক্ষেত্রে ওই লটা ভয়েড হিসেবে গণ্য হবে, বাতিল হবে, কনস্টিটিউশনে যে লটা আছে ওইটাই কাউন্ট করা হবে। ওকে, এরপরে আসেন ফান্ডামেন্টাল। আচ্ছা, আরেকটা 7 এর দুটো উপধারা আছে, এ এবং বি। প্রথমে বলা হচ্ছে কিছু কিছু সেকশন আছে যে সেকশন গুলো চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন না, ওখানে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। এরকম একটা সেকশন হচ্ছে প্রিমেবল, কখনো চেঞ্জ করা যাবে না, যে প্রিমেবলটা রাখা আছে সেই প্রিমেবলটা কখনোই চেঞ্জ করা যাবে না। দ্য রিপাবলিক মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 9, এরকম আরো একটা সেকশন আছে, এই সেকশন গুলো আপনি কখনোই চাইলেও চেঞ্জ করতে পারবেন না। এটা 7 এর এ দ্বারা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই কয়েকটা সেকশন আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। এরপর আরেকটা জিনিস যেখানে 7 এর খ তে বলা হচ্ছে, বা 7 এর বি যেটা বলেন, বেসিক প্রভিশনস অফ কনস্টিটিউশন আর নট অ্যামেন্ডেবল, এটা
সরি আমি আগেরটা পরে বলে ফেলেছি, অফেন্স। যদি আপনি আপনার ক্ষমতা বলে চেঞ্জ করতে চান, আপনি অ্যামেন্ডমেন্ট ডেফিনেটলি করা যায় 2/3 ভোটে। এখন আপনি এটা না করে যদি সংবিধানের নিয়ম অনুযায়ী চেঞ্জ না করে নিজের ক্ষমতা বলে যদি চেঞ্জ করতে চান সংবিধানের কোনো ধারা, সেই ক্ষেত্রে আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলায় দোষী সাব্যস্ত করা হবে। এটাই হচ্ছে 7 এর মূল কথা। ঠিক আছে, তাহলে আমরা প্রথম এই সেকশনটা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি কিনা, রিপাবলিক সেকশনটা। ওকে, এরপর আসেন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। কোন কোন এখানে আমরা প্রথমেই প্রিমেবেলে দেখেছি 4টাকে মূলত প্রাইম প্রিন্সিপালস হিসেবে কাউন্ট করা হয়েছে, এবং এটা আপনার 8 ক ধারায় বলে দেওয়া হয়েছে এই 4টা প্রিন্সিপাল ব্যতীত এই ধারায় এই সেকশনটাতে অন্যান্য যতগুলো প্রিন্সিপালস আছে সবগুলো প্রিন্সিপালসই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হিসেবে কাউন্ট হবে। তবে যেহেতু আমি প্রিমেবেলে 4টা রেখেছি ওই 4টার উপর একটু বেশি ফোকাস করছি। প্রথমত আছে কি ন্যাশনালিজম। ওকে, ন্যাশনালিজম জিনিসটা কি, কারো কোনো আইডিয়া আছে কিনা? এটা জিজ্ঞেস করার মানে শুধু এটাই যাতে আপনারা ক্লাসে একটু অ্যাটেন্টিভ থাকেন, আমি একটু রেসপন্স পাই। আইডিয়া থাকলে একটু পার্টিসিপেট করবেন। জাতীয়তাবাদী এটার মানে কি? জাতীয়তাবাদী মানে কি? বাঙালি জাতি হিসেবে এককভাবে থাকা। বাঙালি জাতি হিসেবে আর কি। এককভাবে, আচ্ছা আমি বাঙালি জাতি বাদ দিলাম, আমি যদি ওভারঅল একটা জিজ্ঞেস করি যে ন্যাশনালিজম জিনিসটা কি আসলে, জাতীয় ঐক্য। মানে আমি ওভারঅল জিজ্ঞেস করছি, ওভারঅল মানে পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি বলি, আমি ইন্ডিয়া বলি বা পাকিস্তান বলি বা অস্ট্রেলিয়া বলি ইংল্যান্ড বলি, তারা মানে একটা কান্ট্রি হিসেবে চিন্তা করেন। আমি যদি শুধু বলি ন্যাশনালিজম ডিফাইন করেন, এটা কি? জাতিভিত্তিক রাষ্ট্র, জাতীয় ভিত্তিক। আজকে অনেক নতুন নতুন মানুষজন রেসপন্স করছে, খুবই ভালো। যারা পুরাতন ছিলেন তারা চুপচাপ হয়ে গেছে, কি সমস্যা? দেশের গৌরব অগৌরব বা আবেগ অনুভূতি সবকিছু মিলিয়ে মানে সবকিছু একসাথে করে যাই বলতে পারি আমরা, তাই হচ্ছে জাতীয়তা। ওকে ম্যাম, এক কথায় প্রাদেশিকতা বলতে বোঝায়। হ্যাঁ, এক কথায় কি বললেন ম্যাডাম? নিতু, প্রাদেশিকতা বোঝায়। শব্দটা বুঝতে পারিনি আমি। ম্যাম নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব বা কর্তব্যের অনুভূতি, এটা জাতীয়তাবাদ। রাষ্ট্রের প্রতি দায়িত্ব কি? রাষ্ট্রের প্রতি দায়িত্ব বা কর্তব্য পালন করলে আমি তো সেটা নাগরিক হচ্ছি। একটা অনুভূতি ম্যাম, যে আচ্ছা, অনুভূতি। পেট্রিয়টিজম কি? এটা যদি আমার অনুভূতি হয়, তাহলে পেট্রিয়টিজম কি? হ্যালো, শুনতে পাচ্ছেন? ম্যাম, দেশের প্রতি আমার ভালোবাসাটা। দেশের প্রতি ভালোবাসাটা পেট্রিয়টিজম। আর ন্যাশনালিজমটা কি তাহলে? দেশের প্রতি ঘৃণা? না ম্যাম, বাঙালি পেট্রিয়টিজমটা হচ্ছে চেতনা। যার ব্যাকগ্রাউন্ডে আজান হচ্ছে স্যার, আজান শেষ হওয়ার পর কথা বলি আপনি। ওকে, আমি একটু ক্লিয়ার করছি। ন্যাশনালিজম এবং পেট্রিয়টিজম দুটোই অনেকটা সেম, বাট একটু স্লাইট ডিফারেন্স আছে, এটা বোঝানোর। পেট্রিয়টিজম শব্দটা আমার এখানে দরকার ছিল না, কিন্তু আমি যখন ন্যাশনালিজমের ডেফিনেশন দিব আপনারা আলটিমেটলি বলবেন যে ম্যাডাম পেট্রিয়টিজম কি। তাহলে ন্যাশনালিজমকে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হলো একটা মানুষের তার দেশকে ভালোবাসা, যেটা একজন বললেন যে অনুভূতি, চেতনা বললেন। ন্যাশনালিজমও সেম জিনিস, আমি আমার দেশকে ভালোবাসি। তাহলে পেট্রিয়টিজমও সেম জিনিস, আমি আমার দেশকে ভালোবাসি। ডিফারেন্সটা হচ্ছে ন্যাশনালিস্ট। ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার। ম্যাডাম আমি দেশমন্ত্রী রানা বলছিলাম। আসলে ম্যাডাম আমার মোবাইলের চার্জ আছে মাত্র 5%। আমি ক্লাসে থাকবো, যদি আমার মোবাইল বন্ধ হয়ে যাবে কিংবা চার্জ শেষ হয়ে যাবে ম্যাডাম, আচ্ছা, আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান স্যার।
024 ম্যাডাম। অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে দিয়ে যান স্যার। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি তো লাইন হারিয়ে ফেললাম। কি হয়েছিলাম? ন্যাশনালিজম। হ্যাঁ, আচ্ছা, বললাম যে কি ন্যাশনালিজম বলা হচ্ছে আমি আমার দেশকে ভালোবাসি, এতটুকু হচ্ছে ন্যাশনালিজম। সেম জিনিস হচ্ছে প্যাট্রিয়টিজমের। ডিফারেন্সটা কোথায়? একজন ন্যাশনালিস্ট দেশের, সে একটা দেশ কি করছে কি না করছে, সে যেটা একটা দেশ যা করছে সেটার জন্য তাকে ভালোবাসে, যেটা করছে না সেটার জন্য তাকে ভালোবাসে। এবং কিন্তু প্যাট্রিয়টিজম বলছে আমি আমার দেশকে ভালোবাসি ফর দ্য গুড রিজন। যে গুড রিজনটা আছে আমার দেশে, সেই গুড রিজনটার জন্য আমি আমার দেশকে ভালোবাসি। ব্যাড রিজনের জন্য আমি হয়তো অনেক সময় ভয়েস রেজ করতে পারি। ব্যাড রিজন, যে কাজগুলো আমার দেশের করা আসলে উচিত না বাট আমার দেশ করছে। তো ওই জায়গায় প্যাট্রিয়টিজমটা কি হচ্ছে যে আমি ওখান থেকে পিছু হটে যাচ্ছি, আমি আমার দেশকে এতটা নেগেটিভলি ভালোবাসতে পারছি না। কিন্তু ন্যাশনালিজম বলা হচ্ছে আমি আমার দেশকে, কোথায় সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ হোক, সব সময় আমি আমার দেশকে ভালোবাসবো। ওকে, এটাকে বলা হচ্ছে কি ন্যাশনালিজম। আর প্যাট্রিয়টিজম হচ্ছে কি একটা, এটা ন্যাশনালিজমটা অনেকটা জেনেটিক বলা যায়, এটা গ্রো হয়ে যাবে অটোমেটিক, এটা আপনার হয়ে যায়। কিন্তু প্যাট্রিয়টিজমটা হচ্ছে সময়ের ব্যবধানে হয়তো আপনি এই জিনিসটা ফিল করবেন, যে ভালো মন্দ এই জিনিসটা ফিলিংসটা আসবে সময়ের ব্যবধানে, আপনি বোঝার পর ওই জিনিসটা হয়তো আপনি ডিফারেন্সিয়েটটা করতে পারবেন। তাহলে এখন যদি বলা হয় যে ন্যাশনালিজম আর প্যাট্রিয়টিজম, তাহলে এখন আপনারা কোনটাকে ভালো বলবেন? ন্যাশনালিজমটাকে ভালো বলবেন না প্যাট্রিয়টিজমটাকে ভালো বলবেন? ন্যাশনালিজম। কে ন্যাশনালিজমকে ভালো বলছেন, কেন বলেন? যে প্যাট্রিয়টিজমকে ভালো বলছেন তিনি কেন বলেন? কারণ হারলেও ম্যাম ন্যাশনালিজম একজন একজন। মহিউদ্দিন বলেন স্যার প্রথমে। ম্যাম, অনেকগুলো খারাপের উপর তিক্ত হয়ে আমাদের আজকের এই স্বাধীনতা, তাহলে আমরা খারাপকে কেন পছন্দ করব? খারাপকে কেন পছন্দ করব? আর এটার উপর কেন আমরা কথা বলবো না? একটা দেশের যদি, আমি যদি একটা দেশের গণতান্ত্রিক দেশের একটা নাগরিক হই, একটা দেশ এমন কিছু করছে যা বহির্বিশ্বে আমাদের দেশের মান ক্ষুণ্ণ হচ্ছে, সেক্ষেত্রে আমি কেন দেশের নিয়ে, দেশের এই খারাপ দিকটাকে নিয়ে কথা বলবো না? ওকে, এটা হচ্ছে রিজন। ওকে, ফাইন। আরেকজন বলেন যিনি ন্যাশনালিজমের সাপোর্টে ছিলেন। হ্যালো, ন্যাশনালিজমের সাপোর্টে ফিমেল ভয়েস শুনেছিলাম। হ্যাঁ, আশরাফ বলতে যাচ্ছেন মনে হয় স্যার, বলেন। ম্যাম, একটা সন্তান যতই খারাপ করুক না কেন তার মার কাছে কিন্তু সে ভালোই থাকবে অলওয়েজ। তো আমাদের দেশ যতই খারাপ করুক না কেন আমাদের কাছে অলওয়েজ ভালোই থাকবে। এইটার আমাদের দেশ ভালো করছে আর খারাপ করছে। ওকে, প্রথমত যেটা বলা হচ্ছে আপনাকে কনস্টিটিউশন বলছে আপনাকে ন্যাশনালিজমে বিশ্বাসী হতে হবে, ন্যাশনালিস্ট হতে হবে, কারণ আপনার কনস্টিটিউশনে এটা দেওয়া আছে। ওকে, এবার আমি যদি বলি আমি কোনটাকে সাপোর্ট করি বা কোনটাকে আসলে সাপোর্ট করা উচিত। ন্যাশনালিজম খারাপ না। কেন খারাপ না? এই যে আমরা আজকে বাংলাদেশটা পেয়েছি, এই বাংলাদেশটা কেন পেয়েছি? জাস্ট বিকজ অফ ন্যাশনালিজম। আমরা আমাদের দেশটাকে খারাপ অবস্থায় হোক ভালো অবস্থায় হোক, আমরা আমাদের দেশটাকে চেয়েছি বলে আজকে আমরা আমাদের দেশটাকে পেয়েছি। তো ন্যাশনালিজম কখন ভালো? যখন কোনো একটা দেশ শত্রুর মোকাবেলা করতে যাচ্ছে, সেই সময়ে ন্যাশনালিজম কি? জাতীয় ঐক্য বোঝানো হচ্ছে। যে শব্দটা শুরুতে না বলে আমি এতক্ষণ পরে বলছি, জাতীয় ঐক্যকে বলা হচ্ছে ন্যাশনালিজম। সেটা যে কোনো সিচুয়েশন আসুক না কেন, আমরা যখন বাইরে রিপ্রেজেন্ট করব, আমরা আমার দেশকে রিপ্রেজেন্ট করব, বাইরে যখন যাচ্ছি তখন এটা জাতীয় ঐক্যটাকে বলা হচ্ছে ন্যাশনালিজম। তো যখন আপনি বাইরের শত্রুর মোকাবেলা করতে যাবেন, তখন যদি আপনি প্যাট্রিয়টিক হয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেশকে রক্ষা করাটা পসিবল না। তো এই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি ন্যাশনালিজম হতে হবে, ন্যাশনালিস্ট হতে হবে। এজন্য এটা কনস্টিটিউশনের ফার্স্ট ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, যে আপনাকে ন্যাশনালিজমে জাতীয় ঐক্য যেটা আমরা পেয়েছি, ভাষা এবং ভাষার জন্য মূলত আমাদের অধিকারটা, মানে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল। আমরা আমাদের দেশকে তখন ভালোবেসেছিলাম শুধুমাত্র আমাদের ভাষাটা রক্ষা করার জন্য। আমাদের দেশের ভাষাটা আমাদের দরকার, এটা খারাপ হোক এটা ভালো হোক। আমরা চাইলে কিন্তু উর্দু অ্যাকসেপ্ট করতে পারছিলাম, এটা এমন কোনো বড় ডিল ছিল না, কোনো সমস্যাই ছিল না, শিখে ফেলতাম, হয়ে যেত। কিন্তু আমরা চাচ্ছিলাম না, আমাদের দেশের জন্য এটাই ভালো, এটাই আমাদের লাগবে। এটাই হলো ন্যাশনালিজম। তো আমার দেশের সংস্কৃতি যেটা বলছে, আমার দেশের জেনেটিক্যালি আমি যেটা পেয়েছি, ওই জিনিসটা নিয়েই আমাকে থাকতে হবে, ওই জিনিসটাকে আমাকে ভালোবাসতে হবে। ওটাকে বলা হচ্ছে ন্যাশনালিজম, জাতীয় ঐক্য। একটু আজান শেষ করে ক্লাস কন্টিনিউ করছি।
আচ্ছা আচ্ছা আমি কই ওকে, সো কনস্টিটিউশনে জাতীয়তাবাদ সম্পর্কে যে কথাটা বলা হয়েছে একটু পড়ে শোনাচ্ছি আমি। ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতির জাতীয়তাবাদের ভিত্তি। তাহলে কোন জিনিসটাকে ফোকাস করা হয়েছে এখানে? আপনার ঐক্যবদ্ধ হওয়াটাকে এখানে জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে কাউন্ট করা হয়েছে। তো ন্যাশনালিস্ট বলতে কোনটা ছিল? আপনার দেশ যেখানেই যাক না কেন আপনাকে আপনার দেশের সাথেই থাকতে হবে। আর এখানে ভিত্তি হিসেবে কোন জিনিসটাকে দেখানো হয়েছে? ঐক্যবদ্ধ হওয়াটাকে এখানে আপনার ভিত্তি হিসেবে কাউন্ট করা হচ্ছে। ওকে, এর পরের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস হলো আমাদের সোশিয়ালিজম। সোশিয়ালিজম শুনেছেন কেউ? ম্যাম আপনি আচ্ছা, প্যাট্রিয়টিজম একটু আলোচনা করুন। সরি ম্যাম ন্যাশনালিজমটা তো আলোচনা করলেন, একটু প্যাট্রিয়টিজমটা আলোচনা করেন। তাহলে আমি যে আমার পয়েন্ট অফ ভিউটা ওটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। কোন পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার করতে? আচ্ছা, আপনি কথা বলবেন কিনা? হ্যাঁ, এই কথাটা বলার জন্য পরে দিয়ে দেখেন দেওয়া আছে ফ্রিডম অফ স্পিচ। আপনি কথা বলতে পারবেন। এটা কখন বলা হয়েছে? আপনি যখন আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন কোন একটা দেশের কাছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে আপনি ন্যাশনালিস্ট হবেন। সেই জায়গায় আপনি যখন বাইরের কোনো মানুষের কাছে আপনার বাসায় কি হচ্ছে ওটা আপনি জানেন, ওটা নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলেন, কিন্তু বাইরের মানুষের কাছে যখন আপনি রিপ্রেজেন্ট করতে যাবেন সেই ক্ষেত্রে বলা হচ্ছে আপনার দেশকে প্রায়োরিটি দিতে হবে আপনার। স্যার বুঝাতে পেরেছি? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ স্যার। এরপর আসেন সোশিয়ালিজম। সোশিয়ালিজমে শব্দটা শুনেছেন কিনা কেউ? কিছুটা বলা যাবে? সামাজিক আমি শুনেছি একটু বলেন। সামাজিকতা। হ্যাঁ, সামাজিকরণ। জি ম্যাম শুনেছি ম্যাম। মানে সমাজের ম্যাম, বিভিন্ন অংশ সমাজতন্ত্র। নিয়ে যে আলোচনা করা হয়। সমাজতন্ত্র। সমাজতন্ত্র, হ্যাঁ সমাজতন্ত্র যে বলেছেন উনি একটু বলেন দেখি এটা কি জিনিস। ম্যাম, সমাজতন্ত্র হচ্ছে সমাজকে নিয়ে যে গবেষণা করা হয় এটাই। না স্যার, হ্যাঁ আশরাফ বলেন। জহির সাহেব হয়নি স্যার, আশরাফ বলতে চাচ্ছিলেন। সমাজতন্ত্র হচ্ছে কি ওই যে সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা, যেটার বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের উপকরণের সামাজিক মালিকানা এবং অর্থনীতির একটা সমবায় ভিত্তিক ব্যবস্থাপনা। ভেরি গুড। ওকে, আমরা আরেকটা শব্দ হয়তো আমরা যখন ফাইনাল টার্মে যাব তখন এটার কম্পারিজনটা দেখতে পাবো। আমি যদি ব্রিফ বলি, সোশিয়ালিজমটাতে বলা হচ্ছে আপনার কি বলবো, গভর্নমেন্ট হচ্ছে এখানে সব সর্বক্ষমতার অধিকারী। কেন করা হচ্ছে এটা? যে আমি যখন দুটো ভিন্ন পন্থা আছে ইকোনমিক সিস্টেমের, একটা ক্যাপিটালিস্টিক একটা সোশিয়ালিস্টিক, যেটা আমরা ফাইনাল টার্মে পড়বো। যেখানে বলা হচ্ছে সোশিয়ালিস্টিকে বলা হচ্ছে গভর্নমেন্ট এখানে সর্বক্ষমতার অধিকারী। এখানে
যে জিনিসটা প্রডিউস হচ্ছে সেই জিনিসটা কে কনজিউম করবে, কতটুকু কনজিউম করবে, কতটুকু মানে কতটুকু কোথায় যাবে, কোন অংশে যাবে, ইনকামটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, কে কোন জায়গায় থাকবে, এই সমস্ত ডিসিশনের পাওয়ারটা কার কাছে থাকবে? সরকারের কাছে থাকবে। একটা একটা কেন্দ্রীয় সংস্থা থাকবে যে এই জিনিসটা নিয়ন্ত্রণ করবে। তাহলে এই জিনিসটা কেন বাংলাদেশের সংবিধানে নেওয়া হয়েছে সেটার ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে যে শোষণ থেকে বাঁচানোর জন্য, যেহেতু আমরা অলরেডি শোষিত হয়ে এসেছি একটা সময় পর্যন্ত, যে শোষণটা ক্যাপিটালিস্টিক ছিল, তারা আমাদের কাছ থেকে যতটুকু পেরেছে ততটুকু নিয়ে নিজেদের কাছে নিজেরা ডিস্ট্রিবিউট করেছে, গরিব গরিবই থেকে গেছে। এটা হচ্ছে ক্যাপিটালিস্টিক সিস্টেমের সবচেয়ে বড় লুপহোলস, যেখানে রিচই হতে থাকে, যেখানে যার টাকা আছে সেই প্রডিউস করতে পারে, সেই সেল করতে পারে, সেই কনজিউম করতে পারে। আলটিমেটলি যারা পুয়ার সেকশন থাকে সেই পুয়ার সেকশন কখনোই ডেভেলপমেন্টের ছবি দেখে না। তো এটার জন্য এই শোষণটা থেকে বাঁচার জন্য, সম ডিস্ট্রিবিউশনটা হওয়ার জন্য, ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা এনশিওর করার জন্য, যদি গভর্নমেন্টের আন্ডারে থাকে, গভর্নমেন্ট ডিসাইড করে দিতে পারবে যে গভর্নমেন্টের কিন্তু কখন কোনো পার্সোনালাইজড সেক্টর নেই যে এই সেক্টরে আমি বেশি দিব, এই সেক্টরে কম দিব। তাহলে এটার জন্য, এই জিনিসটা এনশিওর করার জন্য, ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা এনশিওর করার জন্য সোশিয়ালিজমটা বাংলাদেশের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হিসেবে কাউন্ট করা হয়েছে। ওকে, এরপরে বলা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। আমরা সবাই জানি, যেখানে বলা হচ্ছে আমাদের যে একদম প্রাইম যে ডিসিশনটা, প্রধানমন্ত্রী নির্বাচন করার যে ডিসিশনটা, বা আমরা আমাদের জনপ্রতিনিধি যে নির্বাচন করছি, সেই জনপ্রতিনিধি আমরাই নির্বাচন করছি। ডেমোক্রেসিতে জনগণকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, জনগণই সর্বক্ষমতার অধিকারী। এবং এখানে হিউম্যান রাইটস বলা হয়েছে, যদি হিউম্যান রাইটস এর যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে, সেই রাইটস গুলো যদি কোনো একটা ল এর সাথে যদি কন্ট্রাডিকশন হয়, আবার যেটা সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন দিয়ে প্রুভ হয়েছিল, হিউম্যান রাইটস আছে, সেই রাইটস অনুযায়ী যদি কোনো এই রাইটস গুলো যদি অন্য কোনো ল এর সাথে কন্ট্রাডিকশন হয়, তাহলে ওই লটা বাতিল হবে, হিউম্যান রাইটস এক্সিস্ট করবে। ওকে, এরপর বলা হচ্ছে সেকুলারিজম, ফ্রিডম অফ রিলিজিয়ন, যে যার ধর্ম নিজেদের মতো করে পালন করতে পারবে। ওকে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, সরকারের কোনো একটা স্পেসিফিক ধর্মের উপর কোনো প্রায়োরিটাইজেশন থাকবে না। এটাকে বলা হচ্ছে সেকুলারিজম। এই সেকুলারিজমের সেকশনে এই জিনিসটা এনশিওর করা হয়েছে, এই ধারাগুলোই লেখা হয়েছে, যে এখানে বলা হচ্ছে কোন একটা স্পেশাল ধর্মকে আমি প্রায়োরিটি দিয়ে কোন একটা রিকগনিশন এখানে দিব না। সব ধর্মের মানুষ এখানে নিজেদের মতো করে থাকতে পারবে, কোনো ধরনের সাম্প্রদায়িক আচরণ এখানে করা হবে না। কোন একটা ক্ষুদ্র জাতি গোষ্ঠীর উপর এখানে যথেচ্ছভাবে কোনো ধরনের শোষণের কোনো কিছুই এখানে থাকবে না। তো এই চারটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, একটা হলো ন্যাশনালিজম, সোশিয়ালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম। ক্লিয়ার? Yes, ma'am. ওকে, এরপর আরো কিছু আছে, এগুলো আপনারা পড়লে বুঝে যাবেন। যেমন এখানে ওনারশিপ আছে, ফ্রিডম অফ রিলিজিয়ন, প্রভিশনস অফ বেসিক নেসেসিটিস। এগুলো আগে বাংলাটা পড়বেন, ইংলিশটা ধুম করে পড়তে যাবেন না, কারণ কনস্টিটিউশনের ওয়ার্ড গুলো একটু টাফ। তো আগে বাংলাটা পড়বেন, বাংলাটা পড়ে জাস্ট দেন একদম মুভ করবেন ইংলিশটাতে। সবগুলো দেখতে মানা করেছি, জাস্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এর প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার। ওকে, এবার আসেন, সবগুলো টার্ম মোটামুটি ইজি মনে হচ্ছে, বাট একটা টার্ম মেবি ম্যাম আর একটু প্রুটেন, একটা টার্ম একটু ব্রিফ করলে ম্যাম ভালো হতো। জি স্যার, বলেন স্যার, বলেন। সেটা হচ্ছে ম্যাম ওই যে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ। এটা কোথায় এলো? ম্যাম 22। সো
সরি, ফ্যামিলি থেকে ভয়েস আসছিল। ওকে, আচ্ছা আমরা এখানে আরেকটা কন্টেন্ট দেখি, দেখেন যেটা প্রশ্ন করেছেন। এক্সিকিউটিভ কে কে আছে? প্রেসিডেন্ট, তারপর সেকেন্ড সেকশন আছে প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট। এটা হলো আমাদের এক্সিকিউটিভ কমিটি। তাহলে এই এক্সিকিউটিভ কমিটিকে যে বিচার বিভাগ থেকে আমি নির্বাহী বিভাগকে কি করছি? আলাদা করছি। বিচার বিভাগ স্বাধীনভাবে তার বিচার কার্যটা পরিচালনা করবে। এখানে নির্বাহী বিভাগের কোনো ধরনের অথরিটেটিভ পাওয়ার এখানে খাটানো যাবে না। এটাই হচ্ছে এটার মেইন কথা। এখানে যদি আমি আপনাকে বাংলাটা পড়ে শোনাই, রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবে। মানে এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ থাকবে না, যে আমি প্রাইম মিনিস্টার হয়েছে বা আমার ক্যাবিনেটের কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো দোষ এসেছে এবং সেটাকে বিচার বিভাগকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। বিচার বিভাগ স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে। ওকে ওকে ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এরপরে ফান্ডামেন্টাল রাইটস গুলো দেখেন। খুবই যদি পড়ে দেখেন তাহলে মনে হবে ম্যাডাম এগুলো তো কাজে দিচ্ছে না, মানে এগুলো আমরা ফিল করতে পারছি না, এগুলো আমরা এনজয় করতে পারছি না। কিছু করার নাই, এটা কনস্টিটিউশনে আছে। এটা অনেকটা এরকম হয়ে গেছে যে ডিফ্যাক্টো একটা শব্দ বলেছিলাম, হ্যাঁ এটা আমাদের ল হিসেবে আছে, বাট এখানে কোনো ইমপ্লিকেশন হয়তো নেই অনেকটা জায়গায়। যেমন ইকুইটি বিফোর ল, এটা একটা যেটা রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে হয়তো অনেকটা মিলানো কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। তারপর ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, যেটা অনেক বিশাল একটা ইস্যু হয়েছিল গত বছর মেবি, যেখানে আরং ছিল, এটা আরংতে ছিল মনে হয় না, যে একটা ছেলেকে জব দেওয়া হয়নি রিলিজিয়াসটিক ইস্যুর উপর বেস করে। ডিসক্রিমিনেশন করছি আমরা, যেমন এখানে বলা হচ্ছে ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ন এন্ড এটসেট্রা। এটার মধ্যে জেন্ডার ডিসক্রিমিনেশন আসে। যেমন আমি যদি বলি কোন সিইও পজিশনে যখন আপনি অ্যাপ্লাই করেছেন অ্যাজ এ ফিমেল, আপনাকে কিন্তু লিস্ট অ্যাপ্লিকেন্ট হিসেবে কাউন্ট করা হবে, আপনাকে ওই সুযোগটা নাও দেয়া হতে পারে। যেমন এটা আমাদের নিজেদেরও অনেকটা আমরা চিন্তা করে ফেলি যে আমি যখন কোনো ফিমেল ফ্যাকাল্টি ক্লাস নিবে সেই ক্ষেত্রে আমরা নিজেরাও অনেকটা, এটা আমাদের জাতীয় একটা কি বলবো ইন্টেনশন বিল্ড আপ হয়ে গেছে যে আমরা ফিমেলদেরকে সব জায়গায় লোয়ার হিসেবে চিন্তা করছি। ঠিক আছে, তো এটা ডিসক্রিমিনেশনটা আলটিমেটলি হয়ে যাচ্ছে। আমরা বলছি হবে না, কিন্তু সেটা দেখা যাচ্ছে যখন আপনি প্রাইভেট অর্গানাইজেশনে যাচ্ছেন বা কোনো জব সেক্টরে যাচ্ছেন, সেই জব সেক্টরে কিন্তু ডিসক্রিমিনেশনটা অনেক বেশি পরিমাণে ভিজিবল। হ্যাঁ, সাদা কালো তফাৎ হয়তো হচ্ছে না, বাট জেন্ডার ডিসক্রিমিনেশন বলেন বা ক্লাস ডিস্ট্রিবিউশন যেটা আছে সেই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি রয়েই যাচ্ছে। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, ওকে ফাইন, এটা কিছু কোটা চলে এসছে, কোটার কারণে অনেকটা ইকুয়ালিটিটা এনশিওর করাটা অনেকটা পসিবল হতে গিয়েও হচ্ছে না। প্রহিবিটেশন অফ ফরেন টাইটেলস, এটাতে বলা হচ্ছে যখন আপনি কোনো ফরেন রিকগনিশন পেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার রাষ্ট্রপতির সম্মতি লাগবে। এই ক্ষেত্রে এই ক্লসে জাস্ট এতটুকু লেখা আছে যে আপনি কোনো টাইটেলস, কোনো সম্মাননা দেওয়া হচ্ছে আপনাকে, কোনো একটা নির্দিষ্ট, এটা রাষ্ট্রীয় কোনো পদক হতে পারে ওখানকার, এই ধরনের কোনো রাষ্ট্রীয় পদক যদি আপনি টাইটেল যদি আপনাকে দেওয়া হয় সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির রিকগনিশন লাগবে। রাইট টু প্রোটেকশন, ল প্রোটেক্ট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, সেফগার্ড টু অ্যারেস্ট ডিটেনশন। আপনাকে চাইলে যে কেউ এসে ধরে নিয়ে যেতে পারবে না, ভ্যালিড রিজন দেখাতে হবে, এবং যদি ধরে নিয়েও যায় সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যালিড রিজনটা দিতে হবে এবং তার আইনজীবীকে তার সাথে সাক্ষাৎ করতে দিতে হবে, সাথে সাথে তার পক্ষে কথা বলার সেই সুযোগটা তাকে দিতে হবে। তো এভাবে করে একদম টিল 47 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস গুলো দেওয়া আছে। এই যে আমি শুরুতে বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস যেগুলো আছে এগুলোর সাথে যদি কোনো কিছু কন্ট্রাডিক্টরি হয়, সার্টেন ল যেগুলো আছে, তাহলে সেই ক্ষেত্রে কনস্টিটিউশনাল লটাই অ্যাপ্লিকেবল হবে। ওকে, এখানে আপনাদের স্লাইডে কিছু কয়েকটা পয়েন্ট ছিল, যেমন ওকে এখানে নেই, কনস্টিটিউশনে বাদ দিয়ে দিব সমস্যা। ওকে, লাস্ট টপিকটা পড়াচ্ছি আমি। আচ্ছা, এখানে অ্যামেন্ডমেন্ট জার্নি এটা দেওয়া আছে, কতগুলো সংশোধনী এসছে, আমি এগুলো ডিটেইলসে যাচ্ছি না, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন অ্যামেন্ডমেন্টটা। আমি কিছু ফিচারে আসছি।
কনস্টিটিউশনের যে ফিচার মানে ডিস্টিংটিভ যে ফিচার বাংলাদেশের কনস্টিটিউশনে আছে ওই ফিচারগুলোতে আসছি। প্রথমত এটা রিটার্ন রিজিড কনস্টিটিউশন, যেটা অলরেডি বলেছি। প্রিমেবল, এটার একটা প্রস্তাবনা আছে, যে প্রস্তাবনাটা শুরুতে বলা হয়েছে, যেখানে ফান্ডামেন্টাল জিনিসগুলো, মেইন প্রাইম জিনিসগুলো ওখানে ফোকাস করার চেষ্টা করা হয়েছে। সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন বলা হয়েছে। কন্ট্রাডিকশন, এক্সিস্টিং ল এর সাথে যদি কোনো কনস্টিটিউশনাল ল কন্ট্রাডিক্ট করে সেই ক্ষেত্রে কনস্টিটিউশনটাই বহাল থাকবে। Unitary system of government. Article 1 of the Constitution provides that Bangladesh is a unitary people's republic as opposed to federal republic. No division of power has been provided for in the Constitution. Unlike the federal Constitution, all the legislative, executive and judicial power are vested in a single set of authorities. তার মানে এখানে সিঙ্গেল একটা অথরিটেটিভ থাকবে। এটা এমন না যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন আমার ডিসিশনটা আমি কি করে রেখেছি, ফ্লো করে রেখেছি, তারা তাদের ইচ্ছে মতো ডিসিশন নিতে পারবেন না, এটা এরকম না। আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমাদের একজন প্রধানমন্ত্রী থাকবে, তার নিজস্ব ক্যাবিনেট থাকবে, সেই ক্যাবিনেটে পুরো দেশের ভাগ্যটা নির্ধারণ হবে। যত ধরনের রুলস রেগুলেশনস আছে সব ধরনের রুলস রেগুলেশনস গুলো একটা ক্যাবিনেটের মধ্যে কি হবে, ক্যাবিনেটের মধ্যে সবকিছু ডিসাইডেড হবে, যেটা ফেডারেল সিস্টেমে ডিফারেন্ট, যে বিভিন্ন প্রদেশে প্রদেশে ডিসিশনাল পাওয়ার গুলো ডিসেন্ট্রালাইজড করে দেওয়া হয়। আর একটা হলো ইউনিক্যামারাল লেজিসলেটর, যেখানে বলা হচ্ছে আর্টিকেল 65 অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস আ ইউনিটারি ওয়ান হাউস পার্লামেন্ট vested with all legislative powers of the republic. এখানে একটাই সংসদ এবং একটাই সংসদের মধ্যে সব ধরনের ডিসিশনাল পাওয়ার। আচ্ছা, আপনারা স্লাইড কি শো হচ্ছে? মনে তো হয় না। Yes ma'am, sure. না, স্লাইড শো হচ্ছে না। তো তো হচ্ছে না বলবেন না, আমি হোয়াইট বোর্ড শো করে রেখেছি। ওকে, তো এখানে বলা হচ্ছে একটাই সংসদের একটা ছাদের নিচে সবগুলো যারা ডিসিশনাল পাওয়ার বা সংসদীয় যতগুলো মেম্বার আছে সংসদের সবগুলো সদস্য ওই একটা হাউসের আন্ডারেই থাকবে এবং সেখানে তারা তাদের ডিসিশনাল পাওয়ারটা মেনটেন করবে। এটা এমন না যে আমি টু স্টারেড করেছি বা দুই জায়গায়, যেটা ফেডারেল বা ইউনিটারিতে বলেছিলাম, যেটা ডিফারেন্ট অংশ থাকবে, যে আমি ডিসেন্ট্রালাইজ করে দিব আমার ডিসিশন। সেম জিনিস ইউনিক্যামারেলেও বলা হচ্ছে, যেখানে আমি একটা হাউসের আন্ডারে থেকে আমার বিরোধী দল থেকে শুরু করে যতগুলো সংসদ সদস্য আছে, এখানে প্রাইম পার্সন গুলো থেকে শুরু করে সবাই এখানে থাকবে এবং ওখানেই ডিসিশন গুলো নেওয়া হবে। ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা 4টা ফান্ডামেন্টালস বলেছিলাম, ফান্ডামেন্টাল রাইটস সেকশন 3 তে ডেসক্রাইব করা হয়েছে, যেটা আমরা একটু আগে দেখেছি। এরপর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সংসদীয় গণতন্ত্র, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, যেটা আশরাফ জিজ্ঞেস করলেন, স্টেট রিলিজিয়ন, ইমার্জেন্সি প্রভিশন, যেটা রাষ্ট্রপতি যদি চান সেই ক্ষেত্রে যদি ইমার্জেন্সি সিচুয়েশন কল করতে হয় সেটা রাষ্ট্রপতি এখতিয়ারে থাকে, উনি ইমার্জেন্সি সিচুয়েশন কল করতে পারবেন রাষ্ট্রের প্রয়োজনে। ল মেকিং পাওয়ার অফ প্রেসিডেন্ট। ওকে, এখানে মেবি 15টা সেলিয়েন্ট ফিচার বা ডিস্টিংটিভ ফিচার দেওয়া আছে কনস্টিটিউশনের। এই জিনিসটা একটু দেখবেন আপনারা যদি চান। আমি অ্যামেন্ডমেন্টটা যেহেতু কভার করছি না, এটা চাইলে বাদ দিতে পারেন। এখানে কিছু প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের কিছু ফাংশনস দেওয়া আছে, এই জিনিসগুলো দেখতে হবে। এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যে 4টা আমি ডিসকাস করেছিলাম, এগুলোর বর্ণনাটা পাবেন এই জায়গা থেকে, ওটা একটু বলে দিব। টাইপস অফ কনস্টিটিউশন কভার হয়েছে, হোয়াট ইজ কনস্টিটিউশন কভার হয়েছে। ওকে, এটাই ছিল আজকে আমাদের চ্যাপ্টার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? চ্যাপ্টার নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা, আমি একটা সেকশন দেখতে বলেছিলাম, মেবি প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট। আমি প্রেসিডেন্ট নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি আপনাদের। না, বাংলাদেশের প্রেসিডেন্ট হতে ন্যূনতম বয়স কত স্যার? 25 35 35 ম্যাডাম 35 জি স্যার, 35 শুনেছি স্যার। 35ই হচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম বয়স। কিছু গাইডলাইন দেওয়া আছে, প্রাইম মিনিস্টার কত সময় পর্যন্ত থাকতে পারবে, সেটা হলো 5 বছর এবং একই পদে শুধুমাত্র 2 বার বহাল থাকতে পারবেন। এর পরবর্তীতে ওনাকে স্বেচ্ছায় রেজিগনেশনটা দিতে হবে। 2 বারের বেশি প্রেসিডেন্ট থাকা যাবে না। এখন এর মধ্যে যদি আপনার এরকম হয় যে আপনি অসুস্থ হয়ে গেছেন অ্যাজ এ প্রেসিডেন্ট, সেই ক্ষেত্রে কি করবেন?
সেই ক্ষেত্রে বলা হচ্ছে আপনাকে নোটিশ জারি করতে হবে। সেই নোটিশটা ক্যাবিনেট থেকে আসবে যে আপনি অসুস্থ, সেই হিসাব করে প্রেসিডেন্টের স্বাক্ষর স্বরূপ একটা নোটিশ আসবে এবং ওই নোটিশটা ডেফিনেটলি সংসদে পাশ করতে হবে যে উনি অসুস্থ, ওনাকে স্বেচ্ছায় যে রেজিগনেশন, সেই রেজিগনেশনটা একসেপ্ট করতে হবে। এখন ওই সময় যদি সংসদের অধিবেশন না থাকে, সেই ক্ষেত্রে স্পিকারকে সংসদের অধিবেশন কল করতে হবে, কল করে দেন রেজিগনেশনটা একসেপ্ট করানোর জন্য সময় দিতে হবে। প্রথম রেজিগনেশনটা উত্থাপন করা হয়েছে এবং ওই 14 দিনের পর্যন্ত ওই রেজিগনেশন নিয়ে কোনো কথা বলা যাবে না এবং 30 দিনের পর এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। তার মানে 15 to 29 এর মধ্যে এটা অ্যাকসেপ্টেন্সটা আনতে হবে যে প্রেসিডেন্ট অসুস্থ এবং তাকে স্বেচ্ছায় রেজিগনেশনে পাঠানো হচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে একটা কোয়ালিফিকেশন যদি বলা হয়, 35 একটা কোয়ালিফিকেশন ছিল, তাকে ডেফিনেটলি সংসদ সদস্য হতে হবে, ডেফিনেটলি 2/3 ভোটে তাকে নির্বাচিত হতে হবে সংসদে যে সদস্য আছে সেই সদস্যগুলো থেকে। এবং আরেকটা ডিসকোয়ালিফিকেশন যদি বলা হয়, তাকে এটা কি বলা হয়, তিনি যদি আগে কোনো এরকম হয়ে থাকে যে তাকে অভিশংসন মানে তাকে ওখান থেকে রেজিগনেশন দেওয়া হয়েছে সেটা অসুস্থতার কারণে না, কি বলে এটা না, সংবিধানের কোনো রুলস ভঙ্গ করার কারণে যদি ওনাকে বিতাড়িত করা হয়, সেই ক্ষেত্রে ওই পার্সনটা কখনোই প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য বলে গণ্য হবে না। ঠিক আছে, এ ধরনের কিছু ছোট ছোট ক্লজ আছে, প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে আছে, প্রেসিডেন্টের ক্ষেত্রে আছে, একটু গোছর করবেন। আমি বারবার বলছি, প্রথমে বাংলাটা পড়বেন শুধু, ফার্স্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, দেন পার্ট 4 এর হচ্ছে এটার নাম কি প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট পর্যন্ত পরীক্ষার জন্য পড়বেন। বাংলাটা আগে পড়বেন, দেন গিয়ে ইংলিশে যাবেন। ওকে, এখন আপনাদের ম্যাটেরিয়ালসে আসি। আপনাদের ইন টোটাল ম্যাটেরিয়াল যাবে, প্রথমত একটা হচ্ছে হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা আমি পড়িয়েছি, একটু লিখে নিবেন ওখান থেকে। যেহেতু আমি অনেক বেশি পরিমাণে হিস্ট্রি একদম শুরু থেকে শুরু করেছিলাম, এতটুকু কভার করা পসিবল হবে না আপনাদের, আমি নিজেও কনসাইজ করে ফেলেছি। তো আপনারা শুরু করবেন ব্রিটিশ পিরিয়ড থেকে। মোগলটাও বাদ দিয়েছি আজকে, মোগলটাও আপনাদের পরীক্ষার জন্য বাদ দিলাম। যেহেতু পড়িয়েছি, যারা কিছুটা হলেও জানতে পেরেছেন, জানাটা তো লসে যাবে না, বাট পরীক্ষার জন্য ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করবেন। যে ক্লাস নোটটা যাবে ওখানে একটু লিখে নেবেন কাইন্ডলি। কেউ কি লিখছেন? একটা যাবে, সেটা হলো হিস্ট্রি পিরিয়ডের একটা নোটস যাবে, এটা একটা। দুটো কনস্টিটিউশন যাবে, কনস্টিটিউশন বলতে একটা বাংলা একটা ইংলিশ, তিনটা হলো। দেন একটা স্লাইড যাবে 4টা, একটা বই দেওয়া হবে যেটা থেকে আপনারা স্লাইডের ডেসক্রিপশনটা পাবেন, 5টা টোটাল। তাহলে হিস্ট্রি পিরিয়ডের জন্য আপনারা দেখবেন ব্রিটিশ পিরিয়ড থেকে, কনস্টিটিউশনের জন্য কনস্টিটিউশনের যে পার্টগুলো দেখতে হবে ওটা বলে দিলাম। এখান থেকেই পরীক্ষায় আসবে, ভালো মতো দেখবেন। যেটা ব্রিটিশ পিরিয়ড এবং বাংলাদেশ পিরিয়ড, এখানে 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টারে ছোট ছোট করে কিছু পয়েন্ট দেওয়া আছে। হিস্ট্রি আমি কিছুটা ব্রিফ দিয়েছি, ওই ব্রিফ অনুযায়ী প্রত্যেকটা সেকশন পড়ার চেষ্টা করবেন, স্কিপ করার চেষ্টা করবেন না। যেহেতু আমি শুধুমাত্র ব্রিটিশ এবং পাকিস্তান পিরিয়ড সাথে কনস্টিটিউশন এই 3টা থেকে প্রশ্ন করব, সো যদি স্কিপ করে যান সেই ক্ষেত্রে দেখা যাবে যেটা স্কিপ করেছেন সেটাই পরীক্ষায় চলে আসতে পারে। অনেক অনেক কনসাইজ করে দিয়েছি, ব্রিটিশ, পাকিস্তান পিরিয়ড, ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড আর কনস্টিটিউশন। ওকে ম্যাম, ব্রিটিশ থেকে পাকিস্তান আর বাংলাদেশের সংবিধান, তাই তো? না, যে হিস্ট্রি পার্টটা পাবেন সেই হিস্ট্রি পার্টের ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে লাস্ট অবধি দেখতে হবে। যে হিস্টোরিক্যাল নোটসটা যাবে, ম্যাম নোটগুলো কি আজকে দিয়ে দিবেন? জি স্যার দিয়ে দিব। আচ্ছা, আমি একটু কাজ করি, আমি এখন দিয়ে দিই, আপনারা একটু, আচ্ছা আপনাদের তো আর কোনো ক্লাস নেই না? ক্লাস নেই তো না? আমি একটু দিয়ে দিই, আপনারা এখন একটু কোনো যদি প্রবলেম থাকে, বুঝতে পারছেন না, এখন একটু গো থ্রু করেন, 5 মিনিট বা 10 মিনিট সময় দিব আমি, যদি প্রবলেম থাকে এখনই জিজ্ঞেস করে ফেলেন। আরেকবার একটু বলবেন, ব্রিটিশ পিরিয়ড, তারপর পাকিস্তান ব্রিটিশ পিরিয়ড থেকে লাস্ট, ওই পিডিএফ এর ব্রিটিশ পিরিয়ড থেকে লাস্ট অবধি দেখবেন ম্যাটেরিয়ালস। ম্যাম একটু বের হতে হচ্ছে, বের হওয়া যাবে? অ্যাটেন্ডেন্স দিয়েছেন?
অ্যাটেন্ডেন্স দিলে বের হয়ে যান। ম্যাম লাস্টে স্লাইড কি বলেছিলেন জানি মিস করেছি। হ্যাঁ, স্লাইড পুরোটা দেখতে হবে। স্লাইড শুধু অ্যামেন্ডমেন্ট চাইলে বাদ দিতে পারেন। হ্যালো ম্যাম, ইয়েস, বলেন স্যার। আমি একটু ম্যাটেরিয়ালস খুঁজছি। হ্যাঁ স্যার, বলেন, বলতে পারবেন। জি আমি নিউ স্টুডেন্ট ম্যাম, আজকেই প্রথম ক্লাস, হুম, কোনো ক্লাস পাই নাই বা কোনো রেকর্ডিং দেয়া যাবে ম্যাম? রেকর্ডিং তো স্যার দেয়া যাবে না। ম্যাম আমি material- বাকি ক্লাসগুলো কিভাবে কালেক্ট করবো ম্যাম? বাকি ক্লাস বলতে কোন ক্লাসের কথা বলছেন? আপনার অন্যান্য বা আমার ক্লাসের কথা না বলছেন? না, জি 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 ম্যাম। যে আমি আজকে ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছি, এগুলো আপনাকে একটু পড়তে হবে। এখানে মানে এরকম না যে কোনো থিওরি যে আমাকে বুঝিয়ে দিতে হচ্ছে বা কোনো ম্যাথ, এরকম না। ক্লাসে থাকলে হয়তো একটু ভালো মতো বুঝতে পারতেন, এটা এতটুকুই। একটু ক্লাস ম্যাটেরিয়ালস একটু ভালো মতো দেখেন। যদি না বুঝেন তাহলে যদি সম্ভব হয় ক্যাম্পাসে আসবেন, আমি ক্যাম্পাসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ম্যাম একটু শুরু থেকে বলবেন, ফার্স্ট থেকে বলবেন একটু। জি স্যার, আমি একটু ম্যাটেরিয়ালস গুলো আপলোড করে নিই, দেন আপনাদের সাথে কথা বলছি। ঠিক আছে ম্যাডাম একটু কাইন্ডলি কথা ছিল ম্যাডাম। জি স্যার, বলে ফেলেন, শুনতে পাচ্ছি। জি ম্যাডাম। ম্যাডাম আমিও নতুন স্টুডেন্ট বলতে স্যার ম্যাডাম সেকেন্ড ব্যাচের। আমি এক্সট্রা 13 ক্রেডিট নিয়েছি আর কি, সেখানে বাংলাদেশ স্টাডিজও আছে। তো ম্যাডাম হচ্ছে ওই এখন গুগল যে একটা ক্লাসরুম আছে, সেখানে তো কোনো আপডেট নাই বা ওখানে কি কিছু দেন নাকি? আপডেট দেয়া হচ্ছে স্যার, আপডেট দেয়া হবে, আজকে দেয়া হবে। এটার ও আচ্ছা আচ্ছা, জন্য আমি দেখলাম তো, এই জন্য বললাম ম্যাডাম। জি স্যার। জি জি ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। ম্যাম এক্সাম ডেটটা যদি ফিক্স করে দিতেন বেটার হতো ম্যাম। ও আচ্ছা, হ্যাঁ, এটা ফিক্স করার কথা ছিল। হ্যাঁ, সিআররা যদি থাকেন একটু দেখেন। আমি 18, 19, 20 এই তিনটা থেকে কোনটা নেবেন দেখেন। ম্যাম আরো আর্লি হয় না? আরো আর্লি মেবি, পরীক্ষা বুঝতে পারছি না, মানে সকালে হবে নাকি রাতে হবে? 10 তারিখে যেহেতু আমরা 11, 12 তারিখ পড়লে বেটার হয় না? একটু দেখতে হবে স্যার, আমাদের মেনে আজকে একটা নোটিশ এসেছে। একদম তো 15 তারিখ থেকে 15-র পর শুরু করেন স্যার। 16, 17, 18 এই তিনটা থেকে নেন আমাদের তাহলে। 15 থেকে এক্সামের ডেট ম্যাডাম, 15 পর থেকে নিলে ভালো হবে। এটাই বললাম। আর এক্সাম টাইমটা ম্যাডাম হচ্ছে 8:30 থেকে নিলে ভালো হয় ম্যাডাম। আমার তো কোনো সমস্যা নাই স্যার, এটা আপনাদের উপর। ম্যাডাম 9টা থেকে নিলেও বেটার হয় একদম ম্যাডাম। ম্যাম কারণ সকালবেলা পসিবল না এক্সাম? সকালে নিলে ভালো হয়। স্যার বাকিরা জব হোল্ডার তো, ওনাদের একটু সমস্যা হবে স্যার। আমরাও জব করি, মর্নিং এর অনেকে ইভিনিং এ জব করি। ম্যাডাম আমরা জব করি ম্যাডাম, আমাদের হচ্ছে ওই তাহলে ম্যাম 7:30 থেকে করেন, যেহেতু না না যেহেতু না, ওদের 17 তারিখ ফ্রাইডে বসছে, তাহলে রাতে হচ্ছে ফ্রাইডে 8:30 থেকে করলে বেটার। 8:30, 9টা অ্যারাউন্ড 8:30 এটা একটু বেশি লেট হয়ে যাচ্ছে তো, আমাদের আবার শেষ করে সাবমিট করতে হবে না? 8:30 থেকে ম্যাডাম, 8:30 থেকে নিলে ভালো হবে, কারণ অনেকে আমরা সাইডে থাকি ম্যাডাম। ম্যাম রাতে হলে ফ্রাইডে দেন না, 17 তারিখ ফ্রাইডে আছে। ম্যাম Friday 8:30 হলে বেটার হয় আর কি। ম্যাম তাহলে ফ্রাইডে হলে বেটার হয়, ফ্রাইডে আমাদের প্রবলেম নেই। ফ্রাইডে হলে বেটার হয়। ফ্রাইডে হলে আমরা তো আপনার 4টা থেকে এক্সাম দিতে পারবো। এটাও হয়। ম্যাম ফ্রাইডে পসিবল না অ্যাকচুয়ালি আমার জন্য। 17 তারিখ থাকে তো ওই জন্য। ম্যাম ফ্রাইডে পসিবল না। স্যার ক্লাস কেমনে থাকবে? কিসের ক্লাস থাকবে? মানে আমার ইঞ্জিনিয়ারিং ক্লাস। ও আচ্ছা, আমি তো ভাবলাম ইউসিটিসি এর ক্লাসের কথা বলছেন আপনি। ম্যাম ফ্রাইডে হলে ভালো হয়, কারণ আমরা মর্নিং এ যাবে। ম্যাম ফ্রাইডে সবকিছু ক্লোজ থাকে, এখানে অফিস সবকিছু ক্লোজ থাকে, তো এক্সাম দেওয়ার মতো কোনো অপশনস নেই। ম্যাম আমাদের সিভিলের যে আমাদের জব আছে, আমরা শুক্রবার অনেক সময় জব করি,
আমরা সকালবেলা ম্যাম পারবো না। হে আল্লাহ। ম্যাডাম আমাদের সব বেশিরভাগই জব হোল্ডার, তো ম্যাডাম আমাদের হচ্ছে আচ্ছা ঠিক ফ্রাইডে আছে, অনেকে, একটা থেকে শুরু করে স্যাটারডে যে সানডেতে কোনো ডে। নিতে পারবো। তো এখন হচ্ছে আমাদের ম্যাডাম যেদিনে মানে ফ্রাইডে বাদে আর যে কোনো দিনে মানে ম্যাডাম 8:30টার পর বা 8:30 থেকে নিলে ম্যাডাম ঠিক আছে টাইমটা, সবাই বাসায় থেকে পরীক্ষাটা দিতে পারবো ম্যাডাম। জি ম্যাম, ওই টাইমটাতে ঠিক আছে। 10টায় শেষ হবে পরীক্ষা, 1.5 ঘন্টা সময়, 15 মিনিট এক্সট্রা থাকবে, 10টা 15-এর মধ্যে সাবমিট করতে হবে। ওকে, ওকে ম্যাম। এবার টাইমটা সেট করেন যে 17, 18, 19, 17 তারিখ কি বার পড়ছে? 17 তারিখ ফ্রাইডে, 16, 17, 18 Friday না। তিনটা ডেট আছে। ফ্রাইডে না, তাহলে 16 অথবা 18 কোনটা নেবেন নিয়ে ফেলেন তাড়াতাড়ি। ম্যাম ফ্রাইডে নিলে ভালো হয় ম্যাম সবাই। ফ্রাইডে নিলে ভালো হচ্ছে না স্যার, ফ্রাইডে নিলে ম্যাক্সিমামের সিভিল, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টও স্যার ওনাদের সমস্যা হয়ে যাচ্ছে। অলরেডি ক্লাসের জন্য অনেক ছুটি নিতে হয়েছে, এখন আবার ডিপ্লোমাদের ম্যাম ম্যাম ফ্রাইডে একদমই পসিবল না। আমি ফ্রাইডে পরীক্ষা দিচ্ছি না তো স্যার, 16 এবং 18-এর মধ্যে থেকে চুজ করবেন। ম্যাম 18 তারিখ ফিক্স করে দেন ম্যাম। 18 তারিখ ম্যাডাম। 18 ম্যাডাম 18 তারিখ শনিবার, ম্যাডাম শনিবারে নিলে ভালো হবে। ঠিক আছে, তাহলে গ্রুপে কেউ একজন মেসেজ দিয়ে দেন 18 তারিখ শনিবার 8:30 থেকে 10টা 15 পর্যন্ত পরীক্ষা। ওকে ম্যাডাম। ম্যাম এটা কি রাতে? জি স্যার, হ্যাঁ রাতে রাতে। হ্যাঁ রাত 8:30 থেকে। যারা ক্লাসরুমে অ্যাড হননি একটু অ্যাড হয়ে যান, ক্লাসরুম অলরেডি সিভিল এবং সিএসসি আপডেট হয়েছে। ইএলএল এর কেউ কি আছেন? জি ম্যাম আজকে ম্যাম। ম্যাডাম গত ক্লাসে ম্যাডাম ওই শাইন আলম আছে যে, ওনার হচ্ছে একটু আপনি ওই প্রেজেন্টের এখানে গ্রিন মার্ক দেওয়ার কথা ছিল, কিন্তু ম্যাডাম আপনি এটা মিস হয়ে গেছে মনে হয় ম্যাডাম। আচ্ছা, এটা তো আমি সাথে সাথে ক্লাসে রেসপন্স হওয়ার সাথে সাথে তো দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে স্যার। না ম্যাডাম শাইন আলমের আমি দেখি নাই, এজন্য বললাম। থ্যাংক ইউ স্যার মনে করে দেওয়ার জন্য। না আমি তো সাথে সাথে সবারটা দিয়ে দিয়েছি। সবাই যান একটু ম্যাটেরিয়ালস গুলো ওপেন করেন, 10 মিনিট সময় নেন। কোনো মানে আমি যে যে কথাগুলো বলেছি সেগুলোর সাথে কোনো প্রবলেম আছে কিনা দেখেন। ব্রিটিশ যে ফার্স্ট স্লাইডটা পাবেন হিস্ট্রি, সেখানে ব্রিটিশ পিরিয়ড থেকে লাস্ট পর্যন্ত, দেন কনস্টিটিউশনের সেকশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এর প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার। আর স্লাইডের পুরোটাই দেখতে হবে, অ্যামেন্ডমেন্ট চাইলে বাদ দিতে পারেন। স্লাইডের যে জিনিসগুলোর ডেসক্রিপশন নেই, এগুলোর জন্য আপনাদের জন্য একটা বই দেওয়া হয়েছে, সেই বইটা হচ্ছে হাসিবুর রহমানের, ওখানে আপনারা ফার্স্ট চ্যাপ্টারে স্লাইডের ফুল ডেসক্রিপশনটা পাবেন। আর দুটো কনস্টিটিউশন দেওয়া হয়েছে, যেহেতু কনস্টিটিউশন পার্টের কথা বলেছি ওগুলোর জন্য প্রথমে বাংলা দেখবেন, দেন ইংলিশটা দেখবেন। ম্যাম একটা কথা বলি। জি ম্যাডাম বলেন। ম্যাম এই টাইমটাতে নেট অনেক স্লো থাকে, আপনি যে ক্লাস করাচ্ছেন আমি সব আন্দাজে ধরে নিচ্ছি ম্যাম। এটাতে যে পরীক্ষা নেন তাহলে যদি আমি সিস্টেমে সাবমিট করতে না পারি, নেটের জন্য সাবমিট করতে অনেক প্রবলেম হয়। এখন আপনারা রাতে ছাড়া পরীক্ষা দিতে পারছেন না, আমার তো কোনো সমস্যা নেই স্যার। আমার ম্যাডাম আমি তো লিখছি না, বা আমার প্রশ্ন তো আমি আগে আপলোড করে দিব, আপনারা পেয়ে যাবেন। মর্নিং শিফটে এখন প্রশ্ন তো সেম হবে স্যার, যেহেতু পড়া সেম পড়িয়েছি আমি, প্রশ্ন তো সেম হবে। এখন একজনেরটা মর্নিং এ আরেকজনেরটা ইভিনিং এ হলে তো পসিবল হবে না স্যার। যদি আমি আলাদা আলাদা করে পড়াতাম সেই ক্ষেত্রে আমি আলাদা আলাদা পরীক্ষা ডেফিনেটলি নিতাম। এখন একসাথে পড়িয়েছি, এক একজনকে কি বলে ম্যাম পরীক্ষা কয়টা দিতে হবে? সিআর যদি এই কথা বলে
রে খোদা, 8:30 থেকে 8:30 থেকে 10টা ম্যাম ওইটা ম্যাম ডিপ্লোমা ব্যাচের অনেকে অফিসে থাকে রাতে। জি ম্যাম ওইটা ম্যাম মানে ধরেন গাড়িতে থাকে বা অফিস থেকে বের তা এখন হচ্ছে আপনারা আচ্ছা এটা কি আমার সাথে এরকম করছেন নাকি আপনারা সব টিচারকে এরকম করবেন যে আর ডিপ্লোমা ব্যাচে এরকম থাকবে, তাহলে তাদের পরীক্ষা দিবেন না? ম্যাডাম এগুলো ম্যানেজ করে নিতে হবে ম্যাডাম, অনেকের হয়তো অনেক সমস্যা থাকতে এখন পারে আমি কিন্তু এখন সবার এখানে তো আপনারা ইন এগুলো ঠিক টোটাল রাখাটা 81 স্টুডেন্ট আছেন, এখন আমি কয়জনেরটা শুনবো স্যার বলেন? ম্যাম 8:30 থেকে ডান করে নেন, অনেকে অনেক কিছু বলবে, এখন সবগুলো তো আর শোনা যাবে না, 8:30 থেকে সেটা ম্যানেজ করা স্যার যাবে। একটু ম্যানেজ করে নেওয়া যায় কিনা দেখেন। এটা হচ্ছে কত তারিখ? শনিবার। শনিবার রাত। জি ম্যাম, এটা ভালো হয় ম্যাম। আর যদি ম্যাম আমার যদি অফলাইনে পরীক্ষা হতো তখন তো আমাদের আসতেই হতো ভার্সিটিতে, পরীক্ষা দিয়ে এক্সকিউজ দিতে পারতাম আমরা। এক্স্যাক্টলি, এখন একটু অ্যাডজাস্ট করে নেন স্যার। আমি ম্যাক্সিমামেরটাই শুনেছি, আপনি অনেক লাস্টে এসে বলছেন। এটা প্রথমে আসলে হয়তো আমি কনসিডারেশনে নিতাম, অলরেডি প্রথমে বলছিলাম সবাই বলছিল, তাই ম্যাম শুনেন নাই, সবাই বলছিল তো তখন। ও আমি তো ইন্ডিভিজুয়ালি সবারটাই শোনার চেষ্টা করেছিলাম স্যার। 8:30টাই তো ফিক্স করলেন সবাই। ম্যাডাম 2 জনের কি সমস্যা থাকবে ম্যাডাম? তাকিম সাহেব একটু অ্যাডজাস্ট করেন, ঠিক আছে? জি ম্যাম। একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেন স্যার। এখন ম্যাক্সিমাম যেহেতু ডেমোক্রেটিক, এই যে একটু আগে কনস্টিটিউশনে বললেন মানতে হচ্ছে ম্যাক্সিমামটা, ঠিক আছে স্যার? জি ম্যাম। একটু আপনারা যে কন্টেন্ট গুলো দেওয়া হয়েছে ওগুলো একটু গোছু করেন। যদি ওখানে রিলেটেড যে প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো এখন করবেন না, ওই প্রশ্নগুলো আনসার দেওয়ার মতো এনার্জি আমার নাই। ওখানে যে যা যা ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে ম্যাটেরিয়ালস নিয়ে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। প্রশ্ন পাওয়ার পর খুব বেশি প্যানিক না হয়ে প্রশ্নের মধ্যে কোনো একটা হিন্ট থাকবে, যেই হিন্টটা আপনাকে অ্যাকচুয়াল আনসারটা দিতে হেল্প করবে। সো এর কাছে ওর কাছে জিজ্ঞেস না করে নিজে নিজে আগে একবার চিন্তা করবেন প্রশ্নটা ম্যাডাম কি জানতে চেয়েছে। জাস্ট ম্যাটেরিয়ালসের সবগুলোরই আনসার আছে, কোনোটাই আপনাকে নিজে থেকে আনসার করতে হবে না। তো প্যানিক না হয়ে প্রশ্নটা ভালো মতো বুঝে দেন আনসার করবেন। কারো কাছ থেকে জিজ্ঞেস করলে আপনি ফ্যাসাদে পড়বেন, দেখা যাবে উনি আপনাকে আরো বেশি কনফিউজ করে দিয়েছে। ম্যাম কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে? স্যার আপনি আমার পরীক্ষা দিয়েছেন তো, আবার যদি জিজ্ঞেস করেন, 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নে হ্যাঁ কনসেপচুয়াল থাকবে, বাট আনসারটা কনসেপচুয়াল হবে না, প্রশ্নটা কনসেপচুয়াল। আনসারটা অ্যাজ ইউজুয়াল আনসারের মতো করতে পারবেন। ম্যাডাম আপনি কি কোনো পরীক্ষা নিয়েছেন ম্যাডাম, মানে এই ক্লাস টেস্ট বা কিছু? না স্যার, নেওয়ার সুযোগ হয়নি, কারণ আমি যে হিস্ট্রিতে পড়ে গিয়েছিলাম ওই হিস্ট্রি থেকে বের হয়ে আসতে আমার খবর হয়ে গেছে। জি জি ম্যাডাম, না ওই বললেন যে পরীক্ষা দিয়েছেন একজন, তো আমি না না, আমি এই যে আরেকটা স্টুডেন্ট আছে আমার জাভেদ, উনি আমার বিবিএ স্টুডেন্ট, তো উনি আমার প্রশ্নে পরীক্ষা দিয়েছেন, ওনাকে বললাম। জি 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 বুঝতে পারছি। সবাই কি ম্যাটেরিয়ালস গুলো দেখছেন কিনা? জি ম্যাডাম দেখতেছি। জি ম্যাম দেখতেছি ম্যাম। আমি ওয়েট করছি আপনাদের প্রশ্নের। দেখা হল ম্যাম একটা আছে বাংলাদেশ প্রো টাইম, ওখানে ওটা থেকে শুধু পাকিস্তান পিরিয়ডটা যেটা বলবো না ম্যাম? আরে আল্লাহ, কমাই দিলেন তো একটা। ব্রিটিশ পিরিয়ড দেখতে হবে, ব্রিটিশ। জি ম্যাম। ব্রিটিশ থেকে শুরু করে 33 পর্যন্ত। ম্যাম ব্রিটিশ পিরিয়ডটা সেকশন 3 থেকে আসে, ওই সেকশন 3 থেকেই শুরু করব না পড়া? হ্যাঁ হ্যাঁ, সেকশন 3 থেকে শুরু করবেন। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে স্যার। কারো যদি আমার প্রতি দয়া লাগে, এর আগে সেকশন 2, 1, 2 যেগুলো আমি লিখেছি ওগুলো একবার হইলেও পড়ে নিয়েন। পরীক্ষার জন্য বাদ দিয়েছি, শেখার জন্য আপনারা চাইলে ইউজ করতে পারেন এগুলো। 150 পেজ থেকে আপনাদেরকে এটা 33 পেজ আনতে আমার খবর হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম, সেজন্য আমাদের কথা চিন্তা করে কমাই দিয়েছেন। সেজন্য আপনারা যেটা করবেন সেটা হলো উল্টাপাল্টা না লিখে সুন্দর মতো লিখবেন, যাতে আমি সবাইকে নাম্বার দিতে পারি। জি ম্যাম। ম্যাডাম আপনার এই ম্যাটেরিয়ালগুলো তো এখন হাতে পাইছি, এবার যদি বলতেন কোনটা কোনটা আমরা ফলো করব তাহলে একটু ভালো হতো আর কি ম্যাডাম। মানে ফলো কি কি করবেন বলে দিলাম তো স্যার। ব্রিটিশ পিরিয়ড থেকে লাস্ট
কনস্টিটিউশন থেকে কোন পিরিয়ডটা আর স্লাইড পুরোটা। ওকে ঠিক আছে, কনস্টিটিউশনের পার্টগুলো একটু বলবেন। কনস্টিটিউশনের আচ্ছা আরেকটা জিনিস মিসিং হয়ে গেছে, আমি আবার আপলোড করছি, ওরে আল্লাহ। আচ্ছা এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই না, ক্লাসরুমে দিতে গেলে আমার একটু ঝামেলা লাগছে এখন, আমি ওয়ার্ড ফাইলটা দিয়ে দিচ্ছি। ম্যাম হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপে দিলে এটা ম্যাডাম হোয়াটসঅ্যাপে দিলে হবে ম্যাডাম। কনস্টিটিউশনের যে সিনপসিসটা রেডি করেছি ওটা দিয়ে দিচ্ছি, ওটা লাগবে আপনাদের। ম্যাম একটু ইন্টারাপ্ট করছি যে হাসিবুর রহমানের যে বুকসটা দিয়েছেন পিডিএফ ফাইল ম্যাম, সেটা কিসের জন্য পড়তে বলছিলেন? ওটা স্লাইডের ডেসক্রিপশন স্যার, স্লাইডে কিন্তু কোনো কিছুরই ডেসক্রিপশন নেই, শুধুমাত্র মনে হয় ফিচারটার ডেসক্রিপশন আছে, বাকি যে যে জিনিসগুলো ডেসক্রিপশন নেই ওগুলো হাসিবুর রহমানের বই থেকে দেখতে হবে। ছিল থ্যাংক ইউ। আপনারা রেডি করতে পারবেন না আউটলাইনটা? দেয়া হয়েছে। ম্যাডাম যিনি প্রশ্ন করেছেন পার্ট 1, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাডাম বলছি একটু। এখানে আসছে না, হোয়াটসঅ্যাপে একটা ফাইল দেওয়া হয়েছে, ওটা একটু দেখেন। এখান থেকে পার্ট 1 দ্য রিপাবলিক, এখানে 7টা আর্টিকেল আছে এগুলো, দেন পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এর শুধুমাত্র প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, দ্যাট মিন্স 58 পর্যন্ত দেখলে হবে। আচ্ছা আমি তো এভাবে বলতে পারি 1 থেকে শুরু করে 58 পর্যন্ত। এগুলো মুখস্থ করতে হবে না আপনাদের, জাস্ট একটু আউটলাইন অনুযায়ী কনস্টিটিউশনে দেখে নিবেন কোনটা কোথায় আছে, যাতে এখান থেকে প্রশ্ন আসলে সরাসরি যাতে দেখে লিখে ফেলতে পারেন। এখানে মুখস্থ কোনো কিছুই করতে হচ্ছে না। 1 থেকে 58 পর্যন্ত আর্টিকেল। পার্ট 1 পার্ট 2 যদি কনফিউজিং লাগে 1 থেকে 58 পর্যন্ত লিখে রাখেন, আর্টিকেল 1 থেকে 58। ম্যাম এক্সপ্লেনেশন আপনারা লিখতে হবে? এক্সপ্লেনেশন আপনার এক্সপ্লেনেশনে দিতে হবে না, যেটা কনস্টিটিউশনের জন্য যে দুটো ফাইল দেওয়া হয়েছে ওখানে যেটা দেওয়া আছে ওটাই লিখবেন। যদি প্রশ্নে বাড়তি কোনো ইনফরমেশন জানতে চাওয়া হয়, আপনার ওপিনিয়ন জানতে চাওয়া হয়, সেই ক্ষেত্রে আপনি আপনার ওপিনিয়ন দিবেন। আর যদি বলা হয় অমুক আর্টিকেলটা লিখো, সেই ক্ষেত্রে শুধু আর্টিকেলটাই লিখে দিবেন, আপনাকে বাড়তি কিছু অ্যাড করতে হবে না। এখানে মুখস্থ করার দরকারও হচ্ছে না, যেহেতু অনলাইন এক্সাম, আপনি জাস্ট একটু গো থ্রু করে রাখবেন যে কোনটা কোথায় আছে, যাতে প্রশ্ন যদি টুইস্টও আসে, যে আমি আর্টিকেলটা একটু টুইস্ট করে দিলাম, যাতে দেখলে বুঝতে পারেন এটা আসলে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন? দিয়েছে ম্যাম আমরা বহু কপি করে দিলে। হ্যাঁ যারা অ্যাটেন্ডেন্স দেননি অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেন। হ্যাঁ আশরাফ সাহেব কিছু বলতে যাচ্ছেন? আমরা হুবহু কপি করে দিলে সেটা কি মার্কস পাওয়ার ক্ষেত্রে কোনো ইফেক্ট করবে? এখন কনস্টিটিউশন তো আপনি চেঞ্জ করতে পারবেন না, আমার প্রশ্নের উপর ডিপেন্ড করছে। আমি যদি কনস্টিটিউশনের ডিরেক্ট আর্টিকেলটাই জানতে চাই, সেক্ষেত্রে তো আপনাকে হুবহু লিখতে হবে, ওখান থেকে দেখে দেখেই তো লিখতে হবে। আর আমি ওরকম হুবহু লিখার মতো কোনো প্রশ্ন দিব না স্যার। ম্যাডাম আমার একটু কথা ছিল ম্যাডাম। জি স্যার বলেন। ম্যাডাম চ্যাট বক্সে কি প্রেজেন্টটা দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দিবেন তো স্যার, সবাই তো দিয়ে দিয়েছে। হ্যাঁ দিয়ে দেন স্যার। আমরা তো ম্যাডাম নতুন স্টুডেন্ট তো ম্যাডাম। ম্যাডাম এখানে অনেকে ম্যাডাম একটা দুইটা ক্লাস পাইছে ম্যাডাম, এখন যদি প্রশ্নটা একটু সহজ করতেন সবার জন্য ভালো হতো ম্যাডাম। খুবই সহজ হয়েছে প্রশ্ন, খুবই সহজ হয়েছে। শুধু যে কাজটা করতে হবে মুখস্থ না করে, যে ম্যাটেরিয়ালস গুলো, যে জিনিসগুলোর কথা বলা হয়েছে
একটু গো থ্রু করবেন, দ্যাটস ইট। এখানে 15 নাম্বার এমন করা হয়েছে যারা ক্লাস না করলেও যদি শুধু স্লাইড গুলো গো থ্রু করে সেই 15 নাম্বার তারা আনসার ডেফিনেটলি করতে পারবে, 15 আউট অফ 15 পেয়ে যাবে। শুধু যে জিনিসগুলো দেওয়া হয়েছে ওই ম্যাটেরিয়ালস গুলো যদি আমি যে যে কথাগুলো বললাম ব্রিটিশ পিরিয়ড থেকে কনস্টিটিউশন এটা এটা দেখতে হবে, এগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে নিলে, একদিন সময় দিবেন, একদিন সময় দিয়ে চোখ বুলিয়ে নেবেন, 15 মার্কস আপনি ইজিলি আনসার করতে পারবেন। বাকি 15 মার্কস হচ্ছে যারা ক্লাস করেছেন তাদের জন্য। ঠিক আছে ম্যাম একদম হয়েছে? একদমের পিডিএফ কপি ম্যাম আমরা হ্যান্ড রাইটিং দিব নাকি গুগল ডক্স সাবমিট করতে হবে? হ্যান্ড রাইটিং হবে স্যার, হ্যান্ড রাইটিং। ওকে ম্যাম। আরেকটা কথা বলে রাখি, আমি প্রত্যেক সেমিস্টার এই জিনিসটা ফলো করেছি এবং এই সেমিস্টারেও করব। যদি আমি হুবহু কপি করা থাকে, যেমন একটা আশরাফ সাহেব বললেন হুবহু কপি করলে নাম্বারে কোনো ভেরিয়েশন আসবে কিনা, আমি হুবহু আনসার করতে পারবেন এরকম কোনো প্রশ্ন দিব না যে একজনের লেখার সাথে আরেকজনের লেখা হুবহু মিলে যাবে। যদি বাই এনি চান্স আমি কারো খাতায় এরকম পাই তাহলে দুজনকেই 0 দেওয়া হবে। ইন বিটুইন যারটা প্রথমে আসবে সে কিছু মার্কস পাবে, যারটা শেষে আসবে সে কমপ্লিটলি 0 পাবে। ধরেন আইডি, আমি আইডি অনুযায়ী খাতা কাটি, আমার আইডি অনুযায়ী সর্টেড থাকে। ধরেন আইডি 5 আইডি 10 থেকে কপি করেছে, সেই ক্ষেত্রে আইডি 5 এর খাতা আমার হাতে আগে আসবে, আইডি 5 কে আমি নাম্বার দিয়ে দিব, কিন্তু আইডি 10 থেকে যে কপি করেছে 10 সেই ক্ষেত্রে 0 হয়ে যাবে। এবং সেটা সিভিলে যারা যারা আছেন আপনারা জিজ্ঞেস করে দেখবেন আপনাদের সিনিয়র ব্যাচের ভাইদেরকে, এরকম কয়েকজন স্টুডেন্ট, এবং সেটা একদম বড় ফিগার, একজন মনে হয় ম্যাডাম 19 পেয়েছে, তারটা 0 হয়েছে। হ্যাঁ স্যার বলেন। ম্যাডাম কনস্টিটিউশন গুলো তো চেঞ্জ করা যাবে না, তো ম্যাডাম একটা ওটাই তো বললাম, ওই ধরনের প্রশ্ন হলে